নেপালের শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই, এই মন্তব্য নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির। এদিকে ভারতে লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ দূত পাঠিয়েছে দিল্লি। অন্যদিকে ইন্দোনেশিয়ায় সরকারের বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির আওতায় দেয়া খাবার খেয়ে এ সপ্তাহেই অন্তত 1171 শিশু অসুস্থ হয়ে পড়েছে। ওদিকে আবার গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘ সহ অন্যান্য দেশের সাথে কাজ করার কথা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। নেপালের শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে মন্তব্য করেছেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থা সহ আরও কিছু বিষয়ে তরুণদের দাবির প্রেক্ষাপটে একথা বলেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সাথে এক বৈঠকে তিনি বলেন, দেশে যে কোনো সংস্কার সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। বক্তব্যে তিনি স্পষ্ট উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। এ সময় তিনি বলেন, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী কার্কি সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহের সঙ্গে ভোট দিন। नेपालको संविधान र शासकीय प्रणालीको संशोधन लगायत जेनजी पुस्ताले জেনজি আন্দোলনের সময় উত্থাপিত বিষয়গুলোর মধ্যে নেপালের সংবিধান ও শাসন ব্যবস্থা সংশোধনের অন্তর্ভুক্ত ছিল। তবে শাসন ব্যবস্থায় কোনো সংস্কার বা পরিবর্তনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। তাই আমি নেপালের জনগণ, তরুণ প্রজন্ম সহ যারা এই পরিবর্তনের পক্ষে, তাদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সংশোধনীগুলো করার অনুরোধ করছি। संवैधानिक प्रक्रियाबाटै संविधान संशोधन गर्नका लागि आग्रह गर्न। ভারতে লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ দূত পাঠিয়েছে দিল্লি। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বৈঠক করেছে কর্তৃপক্ষ। সর্বোচ্চ সতর্ক অবস্থা রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীকে। কারফিউ ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে অন্তত 50 জনকে। এছাড়াও বিক্ষোভের নেতৃত্ব দেয়া সোনাম ওয়াংচুক পরিচালিত সংস্থা FCR এর লাইসেন্স বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে বিদেশি অনুদান তদন্ত শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একই সঙ্গে চলতি বছরের 6 ফেব্রুয়ারি সোনাম ওয়াংচুকের পাকিস্তান সফরের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কংগ্রেস বলছে, লাদাখের জনগণের দাবি সবই যথার্থ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতে হিমালয়ের সীমান্ত অঞ্চল লাদাখে জেনজি প্রজন্মের বিক্ষোভ ভয়াবহ রক্তপাতের জন্ম দিয়েছে। সহিংস এই আন্দোলনে বিজেপির কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে। বিক্ষোভ থেকে গ্রেপ্তার হয়েছে অর্ধশতাধিক মানুষ। বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে এবং লাদাখের সঙ্গে সংহতি জানাতে ওই অঞ্চলের কার্গিল শহরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। কেন হঠাৎ বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল অঞ্চলটি, জানাচ্ছেন সৃষ্টি ঘটক। 2019 সালে মোদী সরকার জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ও রাজ্যপদ মর্যাদা বাতিল করে। তখন ওই রাজ্যের 3টি অঞ্চল ছিল: মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মু এবং মুসলিম বৌদ্ধ সমান জনসংখ্যার লাদাখ। পরে জম্মু কাশ্মীরকে একটি আইনসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখকে আইনসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। এতে জম্মু কাশ্মীরের জনগণ অন্তত স্থানীয় নেতাদের নির্বাচিত করতে পারে, কিন্তু লাদাখ পুরোপুরি আমলাতান্ত্রিক শাসনে চলে যায়। লাদাখের 90% মানুষ তফসিলি জনজাতি হিসেবে তালিকাভুক্ত। তাই তারা ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্তশাসন ও সাংবিধানিক সুরক্ষা চাইছেন, যা উত্তর ভারতের কিছু অঞ্চলে বিদ্যমান। কিন্তু মোদী সরকার এ পর্যন্ত রাজ্য মর্যাদা কিংবা 6ষ্ঠ তফসিলের সুরক্ষা কোনোটিই দিতে রাজি হয়নি। এর ফলে কর্মসংস্থানও কঠিন হয়ে পড়েছে। আগে জম্মু কাশ্মীর একসাথে থাকায় লাদাখের লোকজনও সেখানকার চাকরিতে আবেদন করতে পারতেন। এখন সেটা সম্ভব নয়। লাদাখের সাক্ষরতার হার 97%, যেখানে ভারতের গড় মাত্র 80%। কিন্তু 2023 সালের জরিপে দেখা গেছে, লাদাখের স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে 26.5% বেকার, যা ভারতের জাতীয় গড়ের দ্বিগুণ। এ অবস্থায় ক্ষোভ বাড়তে থাকে তরুণদের মাঝে, যা পরবর্তীতে রূপ নেয় সহিংস আন্দোলনে। গত 6 বছর ধরে লাদাখের মানুষ স্থানীয় সিভিল সংগঠনের নেতৃত্বে শান্তিপূর্ণ পদযাত্রা, অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন। তাদের দাবি রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবিধানিক সুরক্ষা। কিন্তু বুধবার ক্ষুব্ধ তরুণরা শান্তিপূর্ণ আন্দোলন ভেঙে সহিংসতায় জড়িয়ে পড়ে। এদিন সকালে লাদাখ অ্যাপেক্স বডির নেতৃত্বে স্থানীয় আন্দোলনকারীদের অনশন 15তম দিনে প্রবেশ করে। আগের রাতে 2 প্রবীণ অনশনকারীকে হাসপাতালে নিতে হয়। এরপর সংগঠকেরা লকডাউনের ডাক দেন। একই সঙ্গে মোদী সরকারের পক্ষ থেকে আলোচনায় বিলম্বে ক্ষোভ বাড়তে থাকে।
এই পরিস্থিতিতে তরুণরা আন্দোলনের কেন্দ্র মর্টিয়ার্স মেমোরিয়াল পার্ক থেকে বেরিয়ে স্থানীয় সরকারি ভবন ও বিজেপি কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য আন্দোলনের নেতৃত্ব দেয়া পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে দায়ী করেছে। মোদী সরকারের অভিযোগ, ওয়াংচুক বিক্ষোভকারীদের উস্কে দিয়েছেন। তিনি আরব বসন্তধর্মী আন্দোলন ও নেপালের জেনজি বিক্ষোভের উল্লেখ করে তরুণদের বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। তবে ওয়াংচুক জোর দিয়ে বলেন, তিনি কখনোই সহিংসতার আহ্বান জানাননি, বরং সতর্ক করেছিলেন যে দাবিগুলো উপেক্ষা করলে তরুণদের ক্ষোভ ভয়াবহ রূপ নিতে পারে। সৃষ্টি ঘটক, ৭১। ইন্দোনেশিয়ায় সরকারের বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির আওতায় দেয়া খাবার খেয়ে এই সপ্তাহেই অন্তত ১১৭১ শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই পুষ্টিকর খাবার কর্মসূচি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্তোর একটি অন্যতম উদ্যোগ, যার লক্ষ্য ৮ কোটি শিক্ষার্থীকে প্রতিদিন বিনামূল্যে পুষ্টিকর মধ্যাহ্নভোজ সরবরাহ করা। কিন্তু সাম্প্রতিক সময়ে পরপর বেশ কয়েকটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় এই কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে। গত সপ্তাহেই পশ্চিম জাভা এবং মধ্য সুলাওয়েসিতে ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়। এই সপ্তাহের আক্রান্তরা যে খাবার খেয়েছিল তার মধ্যে ছিল সয়া সস দেওয়া মুরগির মাংস, ভাজা টোফু এবং সবজি ও ফলমূল। গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘ সহ অন্যান্য দেশের সাথে কাজ করার কথা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘে দেয়া ভার্চুয়াল ভাষণে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব ও গাজার শাসন ব্যবস্থা নিয়েও কথা বলেন আব্বাস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। এদিকে জাতিসংঘ বিশ্ব নেতাদের নিন্দার পরও গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। শারমিন শ্রাবণীর রিপোর্ট। গাজা সিটি থেকে উপকূলীয় পথ ধরে এভাবেই অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে ফিলিস্তিনের অনেক পরিবার। জাতিসংঘে বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করেই গাজায় চলছে ইসরায়েলি বর্বর হামলা। গত ২৪ ঘন্টা গাজা উপত্যকায় ১৭০টি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় গাজা সিটি সহ পুরো উপত্যকায় হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি। টানা হামলার জেরে গাজার অনেক হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হামলার কারণে আরও ৬০টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ হয়ে গেছে। গাজায় যখন ইসরায়েলের এমন গণহত্যা চলছে, তখনই শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ সহ অন্যান্য দেশের সাথে কাজ করার কথা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্র ভিসা না দেয় এবার জাতিসংঘে ভার্চুয়ালি যুক্ত হয়ে গাজার শাসন ব্যবস্থা ও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা জানান আব্বাস। আমরা দৃঢ়ভাবে বলছি এবং দৃঢ়ভাবে বলতে থাকব যে গাজা ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা সেখানে শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং অন্যান্য দলগুলোর সাথে তাদের অস্ত্র ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না এবং গাজা নিয়ে শিগগিরই সমঝোতা সম্ভব হতে পারে বলেও জানান তিনি। গাজা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি ও বেশ কয়েকজন সরকার প্রধানদের সাথে আমাদের কিছু ভালো আলোচনা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথেও কথা হয়েছে। জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা যুদ্ধেরও অবসানের চেষ্টা চলছে। এটা হয়তো খুব শীঘ্রই ঘটবে। আমরা এই অঞ্চলে শান্তি চাই। এর আগে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে আরব ও মুসলিম নেতারা তাকে সতর্ক করে বলেন, ইসরায়েলের পশ্চিম তীর সংযুক্ত করার যে কোনো উদ্যোগ গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এ বার্তাটি প্রেসিডেন্ট ট্রাম্প খুব ভালোভাবেই বুঝেছেন। শারমিন শ্রাবণী, ৭১। ড্রোন হামলার পর গাজা ফ্লোটিলা রক্ষায় ভূমধ্যসাগরে ইতালির নৌবাহিনীর সাথে যোগ দিতে যাত্রা শুরু করেছে স্পেনের যুদ্ধজাহাজ ফুরর। শুক্রবার ভোরবেলায় স্পেনের নৌবাহিনীর জাহাজ ফুরর কার্টাজেনা বন্দর থেকে যাত্রা শুরু করে। গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার চেষ্টায় সুমুদ ফ্লোটিলা নৌবহরটি প্রায় ৫০টি বেসামরিক নৌযান ব্যবহার করছে। সুইডিশ জলবায়ু প্রচারক গ্রেটা থুনবার্গ সহ অনেক আইনজীবী, পার্লামেন্ট সদস্য এবং কর্মীরা জাহাজে আছেন। গ্রিক দ্বীপ গাভডোস থেকে আন্তর্জাতিক জলসীমায় যাত্রা করার সময় ইসরায়েল এই জাহাজগুলো লক্ষ্য করে বুধবার ড্রোন এবং স্টান গ্রেনেড ও চুলকানি পাউডার নিক্ষেপ করে। এতে কেউ আহত হয়নি, তবে জাহাজগুলোর কিছু ক্ষতি হয়েছে। এর কয়েক ঘন্টা পর গাজা ফ্লোটিলা রক্ষায় ভূমধ্যসাগরে প্রথম নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠায় ইতালি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার দেশের যুদ্ধজাহাজ ইতালির জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে। তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে সুরক্ষা দেবে। এবছর নোবেল শান্তি পুরস্কারের হকদারদের তালিকায় ট্রাম্পকে কোনোভাবেই রাখছেন না বিশেষজ্ঞরা। অথচ ট্রাম্প নিজে মোটামুটি নিশ্চিত করেই বলছেন তিনি শান্তিতে নোবেল পাচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞদের দ্বিমতের কারণ কি?
জানবো রিপোর্টে। নোবেল কমিটি যেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পুরস্কার প্রাপ্তদের বাছাই করে সেই সব বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করেছেন ট্রাম্প, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কোনো প্রশ্নই আসে না। মূল কারণটা হলো তিনি মুখে বলেন হত্যা পছন্দ করেন না, কিন্তু এখন তিনি গাজার গণহত্যাকে সমর্থন করছেন। পুরস্কারের জন্য তার তদবিরও উল্টো ফল বয়ে আনতে পারে, কারণ নোবেল কমিটি স্বাধীনভাবে কাজ করতে চায়, বাইরের চাপ থেকে নিজেদের দূরে রাখতে পছন্দ করে। অ্যালফ্রেড নোবেলের উইল অনুযায়ী এই পুরস্কার তিনিই পাবেন যিনি জাতির মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সেরা কাজ করেছেন। কিন্তু ট্রাম্প এমন কিছু করেননি বলে মন্তব্য করেছেন অসলো শান্তি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক নিনা গ্রিগার। তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন, পুরনো বন্ধু ও মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। এটা শান্তিপূর্ণ প্রেসিডেন্টের পরিচয় নয়, কিংবা এমন কারো নয় যিনি সত্যি শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী। তবে অনেক অপ্রত্যাশিত ব্যক্তিও নোবেল পেয়ে থাকেন। এবার মানবিক সংস্থার বাইরে জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোতে গুরুত্ব দিতে পারে নোবেল কমিটি, যেমন আন্তর্জাতিক বিচার আদালত বা জাতিসংঘ নিজেই। এছাড়া সাংবাদিকদেরও প্রাধান্য দেয়া হতে পারে। গত বছর ইতিহাসের সর্বাধিক সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই গাজায়। এক্ষেত্রে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে পুরস্কৃত করা হতে পারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কারিম হাজ্জাজ বলেছেন, এর যে কোনো একটি পুরস্কার পাওয়ার যোগ্য। আফসানা শাওন, একাত্তর। ওয়াশিংটন ডিসির কিছু নির্দিষ্ট মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি দিয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের কারণে ডেমোক্র্যাট অধ্যুষিত ওয়াশিংটনের ওপর প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়ল। ট্রাম্পের দাবি, রাজধানীর নিরাপত্তা রক্ষার স্বার্থে আইন কঠোর হওয়া জরুরি। তবে শহরে সহিংসতা বেড়েছে এমন দাবি নাকচ করে দিয়েছেন নগরের কর্মকর্তারা। ওয়াশিংটন স্থানীয় অপরাধের জন্য মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছে, তবে ফেডারেল আইনের অধীনে কিছু অপরাধের জন্য এটি এখনও অনুমোদিত। রাজধানীতে স্থানীয় এবং ফেডারেল উভয় ধরনের অপরাধের বিচার করে মার্কিন অ্যাটর্নি অফিস। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।